প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি ঝর্ণা আর সুবস্ত্রিত সমুদ্রের এক অসাধারণ মেলবন্ধনের স্থান সীতাকুণ্ড। চট্টগ্রামের এই জায়গাটি মানুষের কাছে এক অনন্য গন্তব্য, কারণ এখানেই দেখা মিলে পাহাড়, ঝর্ণা আর সমুদ্রের অপূর্ব সব সৌন্দর্য, যা যে কোনো মানুষকেই এর সৌন্দর্য প্রতিনিয়তই মুগ্ধ করবে। তাই তো আজকের এই ভ্রমণ ভিডিওতে আমি ঘুরে দেখব ঢাকা থেকে মাত্র 900 টাকায় চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পাহাড় চন্দ্রনাথ পাহাড়। আরও দেখব প্রকৃতির কূলে লুকিয়ে থাকা সপ্তধারা ঝর্ণা। আর দিনের শেষে হারিয়ে যাব সবুজের গালিচায় মোড়ানো এক অসাধারণ সমুদ্র সৈকত, গুলিয়াখালী সমুদ্র সৈকতে। হেই গাইস, ইটস মি এমডি আশিক অ্যান্ড ওয়েলকাম টু ব্লগ সীতাকুণ্ড। আচ্ছা, মাত্র 900 টাকায় কি ঢাকা থেকে একদিনে সীতাকুণ্ড ঘুরে আসা সম্ভব? যেখানে আসলে আমরা দেখতে পারবো পাহাড়, ঝর্ণা প্লাস সমুদ্র, আর সাথে 2 বেলা খাবার সহকারে। এটি কি আদৌ সম্ভব নাকি ফ্যাক্ট? হ্যাঁ, অবভিয়াসলি সম্ভব যদি আপনি আমার কথা শুনেন। তো চলুন শুরু থেকে শুরু করি। যেহেতু আমরা বাজেট ট্রাভেলার, সেই ক্ষেত্রে আমাদের যানবাহন হিসেবে ফার্স্ট চয়েস হচ্ছে ট্রেন। আজকের আমাদের ট্রেনটি হচ্ছে চট্টগ্রাম মেইল ট্রেন। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে 19 নাম্বার কাউন্টার থেকে মাত্র 130 টাকায় টিকিট কেটে নিই। বলে রাখা ভালো, এই ট্রেনের অনলাইন কোনো টিকিট হয় না, কাউন্টারে এসে টিকিট কাটতে হয়। আর এই ট্রেনের টিকিটে কোনো সিট নাম্বার উল্লেখ করে দেওয়া থাকে না। যে আগে ট্রেনের টিকিট কেটে ট্রেনের ভিতরের সিটে যে বসতে পারবে সেই সিটই তার। আর এই ট্রেনের টিকিট রাত্রি 10টা থেকে দেওয়া শুরু করে। আর এই চট্টগ্রাম মেল ট্রেনের কোনো সাপ্তাহিক বন্ধ নেই। প্রতিদিন রাত 11:30 থেকে 12:30-এর মধ্যেই ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে চলে যায় চট্টগ্রামের উদ্দেশ্যে। আর আপনারা যারা বাসে আসবেন তারা ঢাকার সায়দাবাদ থেকে 600 থেকে 700 টাকার মধ্যে আসতে পারবেন। আমাদের আজকের এই মেল ট্রেনটি 1 নং প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আমি ট্রেনের ভিতরে জায়গা না পাওয়ার কারণেই কিন্তু ট্রেনের ছাদে ট্রাভেল করতেছি। আর আজকে প্রচুর পরিমাণে পর্যটকের ভিড়, যার কারণে কিন্তু ট্রেন একদম ভর্তি। আর ট্রেনের ছাদেও কিন্তু প্রচুর মানুষ। সারা রাত ট্রেনের ছাদে আমাদের কোনো সমস্যা হয়নি। বাট যখন কুমিল্লাতে আসি তখন প্রকৃতির কি নীলা খেলা। তখন সকালবেলায় একটা বৃষ্টি নামে, আমরা ট্রেনের ছাদের যারা ছিলাম তারা সকলেই ভিজে যাই। যাই হোক, অনেক কষ্ট করে এই সীতাকুণ্ডে আসছি, আমাদের কষ্টটা সার্থক হয়েছে। কারণ ট্রেনের ছাদে থেকে যে পরিমাণে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে পেয়েছি, এইটা যদি ট্রেনের ভিতরে থাকতাম তাহলে এইভাবে উপভোগ করতে পারতাম না। আর যদি বাসে আসতাম তাহলে তো এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতেই পেতাম না। এই মুহূর্তে আমাদের মেইল ট্রেনটি নামিয়ে দিয়ে গেল। আমরা উঠেছিলাম চট্টগ্রাম মেইল ট্রেনে। আমরা ঢাকা থেকে রাত্রি 12:30টায় রওনা দিয়েছিলাম। আমাদের মোট সময় লেগেছে 9 ঘন্টা 30 মিনিটের মতো। অতিরিক্ত মাত্রায় পর্যটনের চাপের কারণে কিন্তু আমরা সিটে বসতে পারিনি। পুরো জার্নিটাই ছাদের উপরে এক্সপ্লোর করেছি। আর এখানে আমরা আসলাম, এটা হচ্ছে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন। আর আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। তারপর আমরা যাব ঝর্ণা এক্সপ্লোর করব। তারপর বিকেল বেলায় আমরা গুলিয়াখালী সি বিচ এক্সপ্লোর করে আজকের দিনের গন্তব্যগুলো শেষ করব। তো চলুন এবার আমাদের গন্তব্য শুরু করি। আমাদের গন্তব্য স্থানে যাওয়ার শুরুতেই আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের সকালের নাস্তা সেরে ফেলা। তো চলুন এখানকার কোন র্যান্ডম এক হোটেল থেকে আমাদের সকালের নাস্তাটা সেরে ফেলি। সীতাকুণ্ড রেলওয়ে স্টেশন আর বাস স্ট্যান্ড একদম পাশাপাশি। তো এখন আমরা র্যান্ডম কোন এক হোটেল থেকে সকালের নাস্তাটা সেরে নিব। মাত্র 80 টাকায় আমরা সকালের নাস্তাটা সেরে নেই। এখন আমরা সীতাকুণ্ড বাজার থেকে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ পর্যন্ত যাব। এখান থেকে অটো বা সিএনজিতে যাওয়া যায়। যদি আপনি রিজার্ভে যান সেই ক্ষেত্রে আপনাকে 100 টাকা গুনতে হবে। আর যদি আমার মতো লোকালে যান তাহলে 20 টাকা লাগবে। আমরা 20 টাকা দিয়ে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ পর্যন্ত চলে এসেছি। ওই তো দেখতে পাচ্ছেন পাহাড়ে মেঘ জমে গেছে। আর এখানে অনেক দোকান রয়েছে, আপনারা চাইলে লাঠি ভাড়ায় বা কিনে নিতে পারেন।
যদি লাঠি ভাড়া নেন তাহলে 20 টাকায় ভাড়া নিতে পারবেন, আর যদি কিনে নেন তাহলে 40 টাকা লাগবে। আমি যেহেতু আজ চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে বেগ আসবো না, আমার প্ল্যান আছে পাহাড়ি রাস্তা ধরে ঝর্ণায় যাওয়ার। সেই ক্ষেত্রে আমি লাঠি একেবারে নিয়ে যাব। আর আপনারা দোকান থেকে অ্যাংলেট কিনে নিয়েন, কারণ পাহাড়ি রাস্তায় অ্যাংলেট পরে ট্রেল করলে পিছলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি 50 টাকা দিয়ে অ্যাংলেট কিনে নিলাম। কেবলমাত্রই আমরা সীতাকুণ্ড পাহাড়ের গেট দিয়ে প্রবেশ করলাম। এইটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের গেট। গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথেই দেখতে পারবেন দুটি রাস্তা, একটি রাস্তায় গেট করা আর একটি রাস্তা গেট ছাড়া। যদিও দুটি রাস্তা দিয়েই পাহাড়ে ওঠা যায়, আমরা মূলত বাম পাশের রাস্তা দিয়েই পাহাড়ে উঠব, কারণ বাম পাশের রাস্তা দিয়ে পাহাড়ে উঠলে কষ্টটা অনেক কম হয়, কারণ বাম পাশের রাস্তাটা ইটের রাস্তা আর ডান পাশের রাস্তায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়। সিঁড়ি বেয়ে উপরে ওঠা খুবই কষ্টকর। এখানেও আবার দুটি রাস্তা। উপরে ওঠার সময় বাম পাশের রাস্তা দিয়ে উঠবেন, আর নিচে নামার সময় ডান পাশের রাস্তা ব্যবহার করবেন। মানে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় যেখানে যেখানে আপনারা দুটি করে রাস্তা দেখবেন, সেখানে আপনারা বাম পাশের রাস্তা দিয়ে উপরে উঠবেন আর ডান পাশের রাস্তা দিয়ে নিচে নামবেন। তাহলে আপনাদের কষ্টটা একটু কম হবে। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় অনেকগুলো ভিউ পয়েন্ট দেখতে পারবেন। ভিউ পয়েন্টে বেশি সময় নষ্ট করবেন না। এখন যারা আসবেন তারা একটু সাবধানে পাহাড়ে উঠবেন, কারণ এখন হচ্ছে সিজনাল সময়। অনেক পর্যটক আর পাহাড়ি রাস্তা খুবই পিচ্ছিল। এইটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের ভিউ পয়েন্ট। এইখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ দেখা যাচ্ছে, যেখান থেকে আমরা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য যাত্রা শুরু করি। অবশেষে আমরা চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরটা সেটাই পৌঁছতে পেরেছি। এইটা হচ্ছে প্রথম মন্দির, আর সামনে আরো একটি মন্দির আছে। একদম আমরা কিন্তু মেঘের ভিতরে চলে এসেছি, চারদিকে শুধু মেঘ আর মেঘ। এই চন্দ্রনাথ পাহাড়ের ভিউ দেখে ছোটবেলার কাজী নজরুল ইসলামের একটি কবিতার দুটি লাইনের কথা মনে পড়ে গেল। থাকবো না গো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে। কি দেখেছেন জগৎটা কত সুন্দর? প্রথম মন্দির থেকে ওপরের আরো একটি মন্দিরে যাওয়ার রাস্তাটা আরো অনেক বেশি ভয়ঙ্কর। অনেকে প্রথম মন্দিরটা ভিজিট করেই চলে যাচ্ছে। খুবই রিস্ক একদম। এই প্রথম যে চূড়ার মন্দিরে যাইতে, প্রথমে একটা দেখে আসলাম ওই মন্দির থেকে, তারপরে একদম চূড়া আর একটা মন্দির আছে, সেখানে যাইতে একদম রাস্তা একেবারে ভয়াবহ অবস্থা, এত পিচ্ছিল। দেখেন চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরটা ভিজিট করে এখন আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যে মন্দিরটা, সেই মন্দিরের উদ্দেশ্যে। আর এই রাস্তার কথাই কি আর বলবো, এত ভয়াবহ যে বলার বাহিরে। একদম চূড়ার মন্দিরে কিন্তু মানুষ খুবই কম এই প্রথম মন্দিরের থেকে। আর এই চূড়ার মন্দিরে ওঠার সময় কিন্তু বেশ অনেক অনেক কষ্ট করতে হয়, তেমন রাস্তাও অনেক ভয়াবহ, রাস্তাও ভালো না। জাস্ট ভিউ পয়েন্ট একদম মেঘে দেখে গেছে, না হয় আরো সুন্দর দৃশ্য দেখাতে পারতাম। পুরো সাজেকের মতো লাগতেছে ভাই। আমি এক্সামের পর একটু রিল্যাক্স হতে আসছিলাম, আমার রিল্যাক্স বানাই দিছে পাহাড়ে। সিফাতকে গো যদি দেখে থাকো কমেন্ট করে যাইও ভাই। সত্যি বলতে এখানে এসে আরো একটা জিনিস খুবই মনে পড়তেছে। দেখতেছেন এগুলা ইট, এই ইটগুলা কিন্তু এমনি এমনি হয় নাই, এই ইটগুলা এমনি এমনি হয় নাই। এখানে যারা শ্রমিক ছিল তারা কিভাবে পারলো, একদম শেষ। চারপাশটা একদম মেঘ জমে আছে। দাদিমা উঠতে পারলেন? কষ্ট হয় না? আপনাদের দেখে আমরা অনুপ্রেরণা হই। আসলে ওনাদের দেখে কিন্তু আমরা অনুপ্রেরণা হই, ওনারা উঠতে পারলে আমরা উঠতে পারবো না কেন? একদম চন্দ্রনাথ পাহাড়ের উপরে 1020 মিটার উপরে আছে এখন।
এখন আমরা আছি চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যে মন্দিরটা, সেই মন্দিরে। আর এই মন্দিরটা চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ থেকে প্রায় 1020 মিটার উপরে অবস্থিত। জাস্ট এইখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের ভিউটা দেখেন, চারদিকে শুধু মেঘ আর মেঘ। ভাই বিশ্বাস করেন, এই চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়ার ভিউ দেখে আমার কাছে এত ভালো লেগেছে যে বলার বাহিরে। তো গাইস, আমরা চন্দ্রনাথ পাহাড়ের ভিউ উপভোগ করে এখন আমরা যাচ্ছি ঝর্ণার উদ্দেশ্যে। এই সিঁড়ি বেয়ে একটু নিচে নামলেই চোখে পড়ে বটগাছ। আর আপনারা চাইলে এখানে একটু রেস্ট নিয়ে পাহাড়ি ফল ফ্রুট ট্রাই করতে পারেন। আমি তো প্রায় প্রায় আসলে পাহাড়ে আসি, তবে আজকের পাহাড়ের দৃশ্যটা অনেক সুন্দর এবং মধুময়। মেঘ এসে পড়ছে, মেঘ আসছে ভাই, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, অনেক আশা ছিল, স্বপ্ন ছিল যে একটা মেঘের সাথে দেখা হবে, তো আল্লাহর রহমতে আজকে পূরণ হয়ে গেছে। আর এই দিকে দুটি রাস্তা দেখতে পাচ্ছেন, একটি দিয়ে পাহাড়ের নিচে নামে আর একটি দিয়ে ঝর্ণায় যায়। আমি যেহেতু ঝর্ণায় যাব, তো আমি এই ইটের রাস্তা ধরে ঝর্ণায় যাব। আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন চন্দ্রনাথ পাহাড় কিন্তু আমরা জয় করে ফেলেছি। আর এখন আমরা যাব আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ঝর্ণাতে। তো চলুন ঝর্ণা এক্সপ্লোর করব। তারপর আমাদের আজকের দিনের সর্বশেষ ডেস্টিনেশন হচ্ছে গুলিয়াখালী সি বিচ। তারপর আমরা গুলিয়াখালী সি বিচ ভিজিট করে পরে আমরা ঢাকায় ব্যাক করব। আমরা এখন চন্দ্রনাথ পাহাড় থেকে ঝর্ণা এক্সপ্লোর করার জন্য যাচ্ছি এই রাস্তা ধরে হেঁটে। ভাই বিশ্বাস করেন, আমার কাছে এত ভালো লাগতেছে এই নিঝুম রাস্তায় একা একা হেঁটে যেতে। আমার আশেপাশে কিন্তু কেউ নেই, দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কেউ নেই। আমি এই পাহাড়ে এসে তিনটি জিনিস একসাথে পেয়েছি। ফার্স্ট অফ অল, প্রথমে পেয়েছি পাহাড়। দ্বিতীয়ত, চেয়েছিলাম একটা ঝুম বৃষ্টি হোক, ঝুম বৃষ্টিটা হয়েছে আলহামদুলিল্লাহ। তৃতীয়ত, অনেক সুন্দর মেঘ দেখতে পাচ্ছি, যেদিকে তাকাই সেই দিকেই মেঘ। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই রাস্তা দিয়ে আনুমানিক 40 মিনিটের মতো হাঁটা লাগবে, তারপরে আমরা ঝর্ণায় পৌঁছাতে পারবো। বাই দা ওয়ে, এই চন্দ্রনাথ পাহাড় থেকে ঝর্ণায় সিএনজিতে যাওয়া যায়। এখন যেহেতু রাস্তার কাজ চলমান, তো সেই ক্ষেত্রে সিএনজি পাওয়া যায় না। আমরা যে ঝর্ণায় যাব সেই ঝর্ণাটি একটি পার্কের ভিতর অবস্থিত। পার্কটি হচ্ছে বোটানিক্যাল ইকো পার্ক। এই বোটানিক্যাল ইকো পার্কের প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। জনপ্রতি ভাইয়া কত করে? জি, জনপ্রতি 50 টাকা, জনপ্রতি 50 টাকা। 50 টাকা করে ইকো পার্কের প্রবেশ ফি, বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কের প্রবেশ ফি জনপ্রতি 50 টাকা। আমরা জনপ্রতি 50 টাকা দিয়ে বোটানিক্যাল ইকো পার্কের টিকিট কেটে নেই। এই বোটানিক্যাল ইকো পার্কের ভিতর দুটি ঝর্ণা রয়েছে, একটি সহস্রধারা ঝর্ণা আর একটি সুপ্তধারা ঝর্ণা। আমরা সহস্রধারা ঝর্ণায় যাব না, আমরা যাব সুপ্তধারা ঝর্ণায়। আর সহস্রধারা ঝর্ণার চেয়ে সুপ্তধারা ঝর্ণা একটু বেশিই সুন্দর, কারণ সুপ্তধারা ঝর্ণায় দুই দিক দিয়ে পানি প্রবাহিত হয়। আপনারা চাইলে সহস্রধারা ঝর্ণায় যেতে পারেন। সহস্রধারা ঝর্ণা দিয়ে সুপ্তধারা ঝর্ণায় যাওয়া যায়। এখন আমি এই বোটানিক্যাল ইকো পার্কের রাস্তা ধরে সুপ্তধারা ঝর্ণায় যাব। এই লম্বা সিঁড়ি দিয়ে আমাকে ঝর্ণায় যেতে হবে। ঝর্ণায় যাওয়ার সময় মাঝখানে সুন্দর একটি জিরিপথের উপর দিয়ে মিনি একটি ঝুলন্ত ব্রিজ দেখতে পারবেন। আর এই রাস্তা যে এত বেশি ভয়াবহ, কি আর বলবো। এইটা তো রাস্তা নয়, এইটা বগুড়ার দই। মানে ধান খেতেও এত পরিমাণে কাদা থাকে না, যে পরিমাণ কাদা এই রাস্তায় আছে। তো যাই হোক, এখন আমরা অনেক কষ্টের পরে চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত সুপ্তধারা ঝর্ণায়। জাস্ট ভিউটা দেখেন। ভাই, এই ঝর্ণার ভিউ দেখে আর এই ঝর্ণায় গোসল করে আমার সারাদিনের ক্লান্তি একেবারেই দূর হয়ে গেছে। ঝর্ণায় বেশ খানিকটা সময় কাটিয়ে এখন আমরা যাব আজকের দিনের লাস্ট ডেস্টিনেশন গুলিয়াখালী সমুদ্র সৈকতে। ঝর্ণা ভিজিট করে আপনারা বোটানিক্যাল পার্কের সামনে থেকে খাবার দাবার সেরে নিতে পারেন। মাত্র 150 টাকা এখান থেকে আপনারা আনলিমিটেড খাবার খেতে পারবেন।
আমি যেহেতু খাবার দাবারের সময় আমার সমস্ত ইলেকট্রনিক ডিভাইস চার্জে দিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে আমি খাবার দাবারের ভিডিও করতে পারিনি। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আপনারা চাইলে বোটানিক্যাল ইকো পার্কের সামনে থেকেই সিএনজি বা অটোতে করে গুলিয়াখালী সমুদ্র সৈকতে যেতে পারেন। এখান থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকতে রিজার্ভ ছাড়া গাড়ি যায় না। রিজার্ভে ভাড়া পড়বে 500 থেকে 600 টাকা। আমি মাত্র 5 মিনিট পায়ে হেঁটে হাইওয়ে রাস্তায় চলে আসি। হাইওয়ে রাস্তা থেকে মাত্র 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে সীতাকুণ্ড বাজারে চলে আসি। সীতাকুণ্ড বাজার থেকে আপনারা যদি গুলিয়াখালী সমুদ্র সৈকতে রিজার্ভে যান তাহলে আপনাদেরকে 200 টাকা গুনতে হবে। আর যদি আমার মতো লোকালে যান তাহলে 40 টাকায় যেতে পারবেন। আমরা মাত্র 40 টাকায় সিএনজি ভাড়া দিয়ে চলে আসি গুলিয়াখালী সমুদ্র সৈকতের একটু আগে। এখান থেকে আপনারা পায়ে হেঁটেও যেতে পারবেন, আবার বোটে করেও যেতে পারবেন। আমি এবারের যাত্রায় বোটে করে যাচ্ছি। 50 টাকা দিয়ে বোটে উঠি। আমার কাছে মনে হয়েছে 50 টাকা একটু বেশি হয়ে যাচ্ছে। এমনিতেই পায়ে হেঁটে যাওয়া যায়, মাত্র 3-4 মিনিট পায়ে হাঁটলেই যাওয়া যায়। কদের ভিউ উপভোগ করে আমরা চলে আসি সীতাকুণ্ড বাজারে। সীতাকুণ্ড বাজার থেকে মাত্র 40 টাকায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশন যেতে পারেন। বলে রাখা ভালো, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেল ট্রেনটি সীতাকুণ্ড রেল স্টেশনে থামে না, যার কারণে আমাদেরকে চট্টগ্রাম রেল স্টেশন যেতে হবে। চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার কমলাপুর রেল স্টেশনের উদ্দেশ্যে মেল ট্রেনে আসতে পারেন 130 টাকা করে। আবার চাইলে সীতাকুণ্ড বাজার থেকে 500 থেকে 600 টাকায় বাসে আসতে পারেন ঢাকার সায়দাবাদে। সবার সুবিধার্থে আমি আজকের সীতাকুণ্ড ভ্রমণের সমস্ত খরচের তালিকা উল্লেখ করে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে ভিন্ন কোনো জায়গায় ভিন্ন কোনো সৌন্দর্য নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওয়েট, লাইক এন্ড সাবস্ক্রাইব।